পানিগাতি নামে একটা গ্রাম, আর সেই গ্রামের চারদিকে ছিল একটা নদী। গ্রামটা ছিল ছোট্ট দ্বীপের মতো। হঠাৎ গ্রামটা কেউ দেখলেই ভাবতো যেন একটা ছোট্ট দ্বীপ। গিন্নি, সুমনকে যেন বাইরে বেরোতে দিও না। এমনিতে আমরা দ্বীপের মতো গ্রামে বাস করি, আর এবার যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে আমাদের গ্রামটা ডুবে যাবে। চারদিকে পানিতে ভরা। তোমার ছেলেকে তুমিই বলো না। তোমার ছেলে কি আমার কোনো কথা শুনতে চায় নাকি? আমি কিছু বললে তো কানেই করে না। হ্যাঁ গো গিন্নি, ছেলেটা আমার বড্ড দুরন্ত হচ্ছে। কি যে করব ওকে নিয়ে, আমার বড্ড ভয় হয়। না জানি কখন পানিতে পড়ে যায়। ভয় না করে ছেলেটাকে একটু সাঁতার শেখালেই তো পারো, তাহলে তো আর এত চিন্তা করতে হয় না। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। ছেলেটা আমার সাঁতার শিখে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ, সব সময় তো আর সুখে সুখে রাখা যায় না। সারাদিন এদিক ওদিক ছুটে বেড়ায়। গিন্নি, সর্বনাশ! আকাশে তো কালো মেঘে ভরে গেছে। মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো। হ্যাঁ গো, আমি তাড়াতাড়ি রান্না শেষ করছি। তুমি দৌড়ে গিয়ে ছেলেটাকে ঘরে ডেকে আনো তো। মনে হচ্ছে বৃষ্টি শুরু হলে সহজে থামবে না। ছেলেটা আমার কোথায় আছে কে জানে। চিন্তা করো না গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। সুমন রাস্তায় বসে গুটি খেলা করছিল। এইদিকে আকাশে জোরে জোরে মেঘ গর্জন দিয়ে বিদ্যুৎ চমকাতে লাগলো। সুমন, তুই এখানে? আমি তোকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তাড়াতাড়ি বাড়ি চল। আকাশের অবস্থা দেখেছিস? একবার বৃষ্টি শুরু হলে আর থামবে না। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চলো। আমি তো খেয়ালই করিনি। আমারও খুব ভয় করছে। ভয় করছে না? এতক্ষণ গুটি খেলছিলি, তখন ভয় ছিল না। তাড়াতাড়ি চল। পা চালিয়ে হাঁট সুমন, না হলে তো বৃষ্টিতে ভিজে যাব। লোকটা সেই কখন গেছে ছেলেটাকে খুঁজতে। হ্যাঁ, এখনো তো এলো না। দু এক ফোঁটা করে তো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। গিন্নি, এই ছেলেটাকে খুঁজতে খুঁজতে প্রায় তো ভিজেই গেলাম। এত দেরি হলো যে? আমার তো চিন্তায় গলাই শুকিয়ে যাচ্ছিল। মা, আমাকে খুঁজতে খুঁজতে বাবার দেরি হয়ে গেছে। তুমি বাবাকে বকো না। বকলাম কোথায় রে? পাকা ছেলে আমার। চল ঘরে চল। সারাদিন বাড়ি থাকলেই তো পারিস। তোরে নিয়ে চিন্তার শেষ নেই আমার। ওই দেখ সুমন, কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে রে। আর একটু দেরি হলে বাড়িতে আসতে পারতাম না। বেশ কিছু সময় পার হয়ে গেল। সবাই চুপচাপ বসে বাইরের বৃষ্টি দেখছিল। কারো মুখে কোনো কথা নেই। আয়শা তাদের নীরবতা ভাঙল। কি গো, এমন করে কি সারা রাত বসে থাকবে নাকি? চলো খেয়ে ঘুমিয়ে পড়ি। গিন্নি, বৃষ্টি যেভাবে শুরু হলো তাতে তো মনে হচ্ছে আমাদের গ্রামটা এবার ডুবে যাবে। আমাদের গ্রামে এবার বন্যা হবে। হ্যাঁ গো, বন্যা হলে তো কষ্টের সীমা নেই। বন্যার সময় যে কি অবস্থা হয়, বাদ দাও। সেসব ভেবে আর কি হবে বলো। চলো খেয়ে নেবে। সারা রাত ধরে বৃষ্টি হলো। চারদিকে জলে ভরে গেল। পরদিন সকালে সুমন চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠল। সে খাট থেকে নামবে, তার চোখ তখন কপালে উঠে গেল। মা, ও মা, কোথায় তুমি? আমাদের সারা ঘরের মধ্যে পানি। কোথা থেকে আসলো পানি? ও মা, কোথায় গেলে মা? আমার খুব ভয় করছে। এই তো বাবা, আমি আসি তো। ভয় কিসের? মা, এত জল কোথা থেকে আসলো? আমাদের ঘরে তো জলে ভরে গেছে। গ্রামের সারা প্রান্তে জল। বন্যার জল ঢুকে পড়েছে রে বাবা। চারিদিকে জল আর জল। জলের জন্য সবকিছু ডুবে গেছে। মা, বাবা কোথায়? বাবাকে তো কোথাও দেখছি না। তোর বাবা আর তোর সাইফুল চাচা মিলে বন্যার পানির স্রোত ঠেকানোর জন্য বাঁশের বেড়া বানাচ্ছে। এই বন্যার জল কতদিন এমন থাকবে কে জানে। বছর বছর এই বন্যা আমাদের নিঃশেষ করে দেয়। এবার এই বন্যার সাথে আরো কত ভোগ যে আমাদের কপালে আছে কে জানে। হ্যাঁ রে, বন্যার জলের সাথে সাপও ভেসে আসে। আর এবার তো
সাপের প্রকোপও ছিল অনেক। হ্যাঁ রে, এবার তো সাপের ভয়ে আর নিঃশ্বাস নিতে পারবো না। কখন যে কোন দিক দিয়ে জলের সাথে সাপ আসে তা কে জানে। হ্যাঁ, বন্যা হলেই তো সাপদের আসল রাজত্ব শুরু হয়। কোথা থেকে যে আসে এত সাপ, কিছুই বুঝতে পারি না। না জানি এবার আমাদের কপালে কি লেখা আছে, না জানি সামনে কত ভোগান্তি অপেক্ষা করছে আমাদের জন্য। সুমন দরজার কাছে এসে বাইরে তাকায়। তাদের বাড়ি পানিতে থই থই করছে। হঠাৎ কোথাও থেকে একটা বড় কালো কুচকুচে সাপ ভেসে আসছে, আর তা দেখে সুমন ভয়ে আতঙ্কিত হয়ে মায়ের কাছে ছুটে এলো। মা, মা, সাপ, সাপ, ঘরের কাছে সাপ। মা, আমাকে বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও। না না রে বাবা, তোর কিচ্ছু হবে না। কই কই গো, তাড়াতাড়ি এসো, সাপ এসেছে, তাড়াতাড়ি এসো। কোথায় গিন্নি, সাপ কোথায়? ওই দেখো দাদা, একটা বিশাল কালো সাপ বাঁশের বেড়ার পাশে জড়িয়ে রয়েছে। সাপটি শান্তভাবে ভেসে আছে, কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। হোগো হোগো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সাপটাকে মেরে ফেলো। সুমন তো খুব ভয় পাচ্ছে। গিন্নি, একটু চুপ করো। চারদিকে জল আর জল। এই অবস্থায় কিছু করার আগে খুব সাবধান হতে হবে। হ্যাঁ, বন্যার পানি বাড়লে এদের সাথে আমাদেরও বেশ কিছুদিন লড়াই করতে হবে। চলো, সাবধানে সরাই সাপটাকে। সাইফুল দাদা, বাঁশের লাঠি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চল, একটুও শব্দ করিস না। বাবা আমার, আর কোনো ভয় পেতে হবে না। তোর বাবা আছে তো, একদম চুপ করে বস। মা, সাপটা চলে যাবে তো? আমাকে কামড় দেবে না তো? না না বাপ, সাপ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তোর বাবা সাপটাকে সরিয়ে দেবে। রফিক দাদা, আমি একটু ওই দিক দেখে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। মা, সাপটা আবার আসবে না তো? আমার কিন্তু খুব ভয় করছে মা, আমার কিন্তু খুব ভয় করছে। কাঁদিস না সুমন, সাপ আর আসবে না। শোনো গিন্নি, একটু সাবধানে থেকো। বন্যার জলের সাথে কখন যে কি ভেসে আসবে সেটা বলা মুশকিল। হ্যাঁ গো, তুমি সুমনকে নিয়ে খাটের উপর বসো। বিকেল হয়ে আসছে, ঘরের ভিতর তো আস্তে আস্তে জল বাড়ছে। সবকিছু ডুবে যাবার আগে রান্নাঘর থেকে কিছু শুকনো খাবার তৈরি করে নিয়ে আসি। ঠিক আছে গিন্নি, তাড়াতাড়ি যাও, সাবধানে যাও, তাড়াতাড়ি কাজ শেষ করো। বন্যা যখন আসে, সাপদের মতো বিপদও সঙ্গে নিয়ে আসে। এই বন্যার জল কমার অপেক্ষা করতে হবে, আর আমাদেরও সতর্ক থাকতে হবে। হ্যাঁ গো, ঠিকই বলেছো। এমনিতেই বন্যার জন্য বেহাল দশা, আবার তার উপরে সাপের উৎপাত। আমাদের গ্রামটা যে কতবার এভাবে ভেসেছে তার কোনো ঠিক নেই। আর কতবার যে আমরা এই সর্বনাশা বন্যার সঙ্গে লড়াই করব তারও যে কোনো ঠিক নেই। ঠিকই বলেছ, যতদিন আমরা একসাথে আছি সব বিপদ মোকাবেলা করব, সবাই একসাথে মিলে বেঁচে থাকার লড়াই করব। রফিক ভাই, সবাই একটু সাবধানে থেকো। ওইদিকে সবাইকে সাপে কামড়াচ্ছে। সাপ সবার ঘরে ঘরে ঢুকে পড়েছে গো। কি বলছিস? এবার তো আমাদের গ্রামের ভয়াবহ অবস্থা। কি যে হবে কে জানে। হ্যাঁ গো, এবার যে আমাদের কপালে চারদিক থেকে বিপদ। এই বিপদের শেষ কোথায় কে জানে। আমি গেলাম, তাহলে সবাইকে বলতে হবে। ঠিক আছে, তুইও সাবধানে যাস। গিন্নি, তাড়াতাড়ি ঘরে আসো। চারদিকে সাপে ভরে গেছে, বাইরে থাকা এখন মোটেও নিরাপদ নয়। কি আর করা বলো, সবকিছু ভেসে গেছে। ওরাও কোথায় থাকবে বলো? ওদেরও দোষ কোথায়? ওরা তো বন্যার জলে ভেসে আসছে। ভেসে যাচ্ছে ভালো কথা, তা মানুষকে কামড়াচ্ছে কেন? বিপদে পড়েছিস, চুপচাপ থাক। তা না, মানুষের মরার উপর ধারার ঘা দিচ্ছে। বাবা, ও বাবা, দেখো, বাইরের জলে সাপ ভেসে বেড়াচ্ছে। কোথায় রে সুমন? হ্যাঁ তাই তো। থাক বাবা, ও তো অনেক দূরের জলে ভেসে যাবে, আমাদের এখানে আসবে না। সুমন, এদিক ওদিক দেখা বাদ দে বাবা। যত দেখবি ততই ভয় পাবি। আয়,
আমার কাছে এসে ঘুমিয়ে পড় বাবা। না না মা, আমি ঘুমোবো না। ঘুমোলে যদি সাপে এসে কামড় দেয় তাহলে তো আমি মরে যাব। না না, তোর কিছুটি হবে না বাবা, আমি তোর পাশে আছি না। সুমনকে কি বলবো, আমরাই তো খুব ভয় পাচ্ছি। বন্যার সাথে সাপের ভয় ফ্রি, একটা আসলে আরেকটা তার পিছু পিছু চলে আসবেই। হ্যাঁ গো, এখন শুধু সৃষ্টিকর্তাই ভরসা, উনি চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। এইভাবে 2 দিন পার হয়ে গেল। সাপের কামড়ে গ্রামের অনেক লোক তাদের প্রাণ হারালো। 2 দিন পরে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলো, আর গ্রামবাসীরাও তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। জীবনটা বড়ই অদ্ভুত, বেঁচে থাকতে হলে কত লড়াই করতে হয়, কত ঝড় আসে, আবার সব ঠিকও হয়ে যায়। হ্যাঁ গো গিন্নি, সবই ঠিক বলেছ, কিন্তু সাপদের ভয়টা ভুলতে পারি না। মনের মধ্যে এই ভয়টা থেকেই যায়। এই বিষাক্ত সাপের কামড়ে কতজন প্রাণ হারালো জানো? ভয় পেও না, যতদিন আমরা একসাথে আছি সবকিছু সামলে নেব। এভাবেই সবাই একসাথে বেঁচে থাকার লড়াইটা করব। মিনতি, মন খারাপ করিস না মা। আমি আমার ছেলেটাকে তো মানুষ করতে পারিনি, নয়তো কথায় কথায় সে তোমাকে অমন করে কষ্ট দিতে পারতো না। সবই আমার কপালের দোষ মা। জন্ম নিয়ে মাকে হারালাম, বাবা আবার মা এনে দিলেন, কিন্তু মায়ের মমতা পেলাম না। বাবা আমাকে বড় হতে না হতেই বিয়ে দিলেন, কিন্তু সংসারের সুখ কি পেলাম মা? আমি তোমার শাশুড়ি, আমি তোমার মা। এখন মন খারাপ করে থেকো না, এসো খেয়ে নাও। তুমি না খেয়ে থাকলে আমি খাই কেমন করে? নাও, খাবারটুকু খেয়ে নাও মা। কিন্তু মা, সন্ধ্যের মধ্যে যদি... তোমাকে এসব ভাবতে হবে না বৌমা, আমি আসি তো। তুমি আর চুপ করে সব সহ্য করবে না। আসো, ঘরে ফিরলে আমি কথা বলবো। এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। দিন দিন চাষের ফসলগুলোর এমন বেহাল দশা আর চোখে দেখতে পারছি না আমি। চাষ বাদ দিয়ে যে অন্য কিছু করব, তারই বা উপায় কোথায়? কি করব আমি? সংসারটাই বা কেমন করে চালাবো? এত আনমনে কি ভাবছো ভাই? তোমার তো রাজ কপাল, অনাথ মেয়েকে বিয়ে করেছ। 9 মাসে 6 মাসে তো মিঠাই হাতে শ্বশুরের ভিটেতে যেতেও হয় না। তারপর বউ রাগ করলে বাপের ভিটেও থাকতে পারবে না। তোমার দেখি বেজায় বুদ্ধি। ও, তুমি? তেমন কিছু নয়। তেমন কিছু নয় আবার কি গো? দেখছি তোমার মন মেজাজ ঠিক নেই। কি হয়েছে বলো তো? দেখেছো তো আমার জমিটা, কত কষ্ট করে ফসল ফলাই, তাও ফসলের বারন্ত নেই। এমন ফলন হলে সংসার চলবে কি করে? হায় হায়, এ তোমার ফসলের কি হাল! সকলে বলে ঘরে নতুন বউ এলে আয় বরকত বেড়ে যায়, তোমার দেখি কমে গেল। বললে কথা দোষ হবে, তবে কিছু মনে করো না ভাই। তোমার বউটা পয়মন্ত নয় গো। এমন বউ নিয়ে কেমন করে সংসার করবে তুমি? তুমি এখন যাও, আমি একটু একা থাকবো। তোমার কথা আমার শুনতে ইচ্ছে করছে না। ভালো কথা কারোরই ভালো লাগে না ভাই। তবে বলি কি, এই জমি দিয়ে তোমার কোনো দিন যাবে না। বৌঠানটাকে বলো বাড়ি থেকে কটা টাকা এনে দিতে। তুমি বরং ব্যবসা করো, ব্যবসার মতো ভালো আর কিছু হতে পারে না। ওরে বাপরে, ব্যবসা করব কেমন করে? না আছে পুঁজি, না আছে অভিজ্ঞতা। ব্যবসাতেও লাভ ক্ষতি তো থাকে, তাই না? আরে রাখো তো এসব কথা। জলে না নামলে বুঝবে কেমন করে সাঁতার পারো নাকি পারো না, ডুবে থাকবে নাকি ভেসে থাকবে? তাছাড়া আমার তো বড় ব্যবসা, তুমি চাইলে আমি নিজে তোমাকে সাহায্য করব। কিন্তু কি যে করব? আহা, আবার কিন্তু কেন? আরে আমি কি তোমার পর নাকি?
তোমার ভালো হোক সে তো আমিও চাই নাকি? বউ, ও বউ, খাবার নিয়ে এসো। খোকা ঘরে এসেছে। খোকা, তোর সাথে আমার কথা আছে। কি কথা মা? তোমার জন্য হাট থেকে কিছু আনতে হবে? তুই হাটে যাবি? এই যে বললি তোর কাছে পয়সা নেই। পয়সা নেই বলে কি তোমাকে না খাইয়ে রাখবো নাকি? তাছাড়া আমার শ্বশুরকে আসতে খবর পাঠিয়েছি। ঘরে মেহমান এলে তার সঠিক যত্ন না নিলে মেজবানের যে অকল্যাণ হয় মা। উনি কেন আসবে? এই তো দুদিন আগেই মেয়েকে দেখে গেলেন। তোর মাথায় কি চলছে খোকা? আমার কথা রাখো মা, আগে বলো তুমি কেন ডেকেছো, কি বলবে? দেখ খোকা, তুই আমার সন্তান, আর তুই নতুন যে মেয়েটাকে আমার ঘরে এনেছিস সে আমার ঘরের লক্ষ্মী। আমি তাকে কষ্ট পেতে দেখতে পারবো না। তুই তার সাথে খারাপ আচরণ করতে পারবি না। ঘরের লক্ষ্মী কষ্ট পেলে সংসার আমার লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। লক্ষ্মী যাতে বাধা থাকে তারই ব্যবস্থাই করছি মা। কি ব্যবস্থা? আমি ব্যবসা করব। চাষ করে আর চলতে পারছি না, আমার অনেক টাকা চাই। আমি শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা দাঁড় করাবো। তোর বাবা তো আমাদের ওই জমিটা থেকেই সংসার চালাতো, আর আমরা তো বেশ দুধে ভাতেই দিন কাটিয়েছি। হঠাৎ কি এমন হলো? শোনো মা, দিন বদলিয়েছে। আমি ব্যবসা করব, অনেক টাকা আয় করব। আমি সাধারণ চাষি হয়ে থাকতে পারবো না। আসুন খাবার খেয়ে নিন। তখন তো রেগে মেগে বেরিয়ে গেলেন। এত খাবার, এত খাবার কেন রেখেছ? দেখো বউ, আমার অপচয় একদম পছন্দ নয়। যতটা খরচ কম করা যায়। এখনো একজনের খাবার পড়ে আছে এখানে। তা তো থাকবেই। আপনি খাওয়ার পর আমি খাবো। স্বামী না খেলে কি বউ খেতে পারে? ওহ, তা দাও খেতে, দাও। আর শোনো, তোমার বাবা আসবে, তাকে বুঝিয়ে বলবে যাতে সে আমাকে ব্যবসা করার জন্য টাকা দেয়। আমি পরে শোধ করে দেব। এসব আপনি কি বলছেন? বাবার বয়স হয়েছে, আঙিনায় সামান্য সবজি চাষ করে আমাদের সংসারটা চলে। বাবা এত টাকা পাবে কোথায়? সেসব আমি জানি না, আমার টাকা চাই। সময় মতো টাকা না পেলে তোমাকেও চিরকালের মতো ও বাড়িতে দিয়ে আসবো। যত সব। কোথায় যাচ্ছেন? পাতের ভাত ফেলে যাবেন না, খেয়ে যান। আমার কথার যেন অন্যথা না হয়। মা মিনতি, ও মা, কোথায় গেলি রে মা? বাবা তুমি এসেছো? হ্যাঁ, জামাই বাবাজি ডেকেছে, না এসে তো আর থাকতে পারি না মা। কিন্তু তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বাবা গো, আমার কপাল পুড়তে চলেছে। তোমার জামাই হয়তো আমাকে এখানে আর থাকতে দেবে না। সে ব্যবসা করতে চায়, তার অনেক টাকা লাগবে। কিন্তু আমি তো জানি বাবা, তুমি আর ছোট মা আমাকে কত কষ্ট করে বিয়ে দিয়েছো। এবার আমার কি হবে বাবা? কাঁদিস না রে মা, বিধাতা আছে, সে একটা না একটা উপায় ঠিকই সামনে এনে দেবে। সব শেষ হবার পর উপায় এলে কি লাভ হবে বাবা? এই লাউ গাছ দুটো তোর জন্য এনেছি মা, তোর আঙিনায় লাগিয়ে দিস। টাকা হয়তো দিতে পারবো না, কিন্তু লাউ গাছের লাউ বিক্রি করে তোর কিছুটা সাহায্য হবে। এর বেশি আমার সাধ্য নেই রে মা। আমি চলি রে মা, চলি। বাবা যে পথে এলে সে পথেই ফিরে যাবে। দুটো ডাল ভাত মুখে দিয়ে যাও। না রে মা, তোর উপকারে যখন আসতে পারলাম না, তখন কেমন করে ভাত গলা দিয়ে নামাবো আমি? আমি চলি মা। কাঁদতে কাঁদতে চাষি বউ তাই আঙিনায় লাউ গাছের চারা দুটো লাগিয়ে দিল। আরে বাহ বউ, লাউয়ের চারা দুটো তো বেশ সুন্দর।
এর যত্ন নিও নিয়ম করে। আর যত্ন? আপনার ছেলে এসে হয়তো আমাকেই ঘরছাড়া করবে মা। আমি সীতার ব্যবসার টাকার ব্যবস্থা করতে পারিনি। আমার ভিটে লক্ষ্মী ছাড়া হবে না, যেতে হয় ও চলে যাবে, কিন্তু কোনো অন্যায় আবদার আমি মানব না। চলো ঘরে চলো। আরে আরে, এই মরা খেতে আবারও তুমি সময় নষ্ট করছো। তোমাকে আমি কত ভালো উপায় বলে দিলাম। আরে ভাই, ধনী হতে কে না চায়? তার জন্য তো টাকা লাগবে, আমার কাছে তো টাকা নেই। আমি ভাই গরিব মানুষ, সাথে আমার আত্মীয় স্বজনও গরিব, কেউ সাহায্য করতে পারবে না। দরকার পড়লে তোমার ওই অনাবাদি জমি আমার কাছে বন্ধক রাখো। তেমন হলে আমি তোমাকে টাকা দেব, তুমি ব্যবসায় লাভবান হয়ে আমার টাকা ফিরিয়ে দিও। বাহ, এটা তো বেশ ভালো বুদ্ধি, কিন্তু আমার মা তো কিছুতেই রাজি হবে না। আরে বোকা, সহজে না পেলে কঠিন হতে হবে, কিন্তু হাল ছাড়বে না। আমি তোমার ব্যবসার সব বন্দোবস্ত করে দেব। তোমার মতো প্রতিবেশী পাওয়া বাপু ভাগ্যের ব্যাপার। সত্যি তুমি খুব ভালো। আমি এক্ষুনি মায়ের সাথে কথা বলে আসি। বোকা চাষি, আমি ঠিক কতটা ভালো সময় এলে টের পাবি। মা, তার মানে তুমিও আমার পাশে থাকবে না? বললাম তো, ব্যবসাও তো সহজ নয়। অকালে আমি ভিটে মাটি ছাড়া হতে চাই না। জমিতে যা ফলবে কষ্ট করে হলেও আমাদের তিনজনের চলে যাবে। লোভ করা ভালো নয়, তুমি নিজের কাজে মন দাও। আমি বাড়ি ছেড়েই চলে যাব। এখানে আমার কোনো কথার দামই নেই। আমি কিছুতেই এখানে থাকবো না। বেশ তো, চলে যা খোকা। দুনিয়া যে কত কঠিন। মাথার উপর ছাদ আর পায়ের নিচে শক্ত জমিন না থাকলেই টের পাওয়া যাবে। বেশ, আমি চলেই যাচ্ছি, থাকো তোমরা। রেগে মেগে চাষি বাড়ি থেকে চলে গেল। আর এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। বৌমা, তুমি এখনো খাওয়া দাওয়া করনি? না খেয়ে লাউয়ের মাথা নিয়ে বসে আছো? দেখুন না মা, লাউ গাছ দুটো দিনে দিনে কত বড় হয়ে গেছে, আর লাউ গাছে লাউয়ের ফুলেও ভরে গেছে। মাথা শক্তপোক্ত না হলে যে সব ভেঙে পড়বে। লাউ শাকগুলো তো বেশ সুন্দর। আজ বরং একটু লাউ শাকের চচ্চড়ি রান্না করো। ঠিক আছে মা। তোমার কি মন খারাপ বৌমা? একটু আগে আপনার ছেলে এসেছিল মা, সে এখনো ব্যবসার টাকার কথা বলতে পারেনি। টাকা না পেলে সে ঘরে ফিরবে না। তুমি ওসব নিয়ে ভেবো না তো, ও শুধরে যাবে। আমি বরং যাই, ভাত ফুটিয়ে নেই। তুমি লাউ শাকগুলো নিয়ে এসো তো। ঠিক আছে মা। কয়েকদিনের মধ্যেই লাউ গাছে অনেক লাউ ধরলো। চাষি সব লাউ কেটে যত্ন করে ঝুড়িতে গুছিয়ে রাখলো। সব লাউ কেটে ফেলেছো বৌমা? না না মা, এত লাউ ফলেছে সে সব একদিনে কেটে বাজারে নিয়ে যাওয়া সম্ভব না। উনি যদি একটু সাহায্য করত। মেয়ে মানুষ ওই বাজারে গেলে লোকে কত কথা বলবে। লোকের কথায় কি আসে যায়? না খেয়ে থাকলে তোর লোকে খোঁজ নিতে আসে না বৌমা। চলো, তোমার সাথে আমিও যাব লাউ বিক্রি করতে। শুনেছি বাজারে লাউয়ের অনেক দাম। কিন্তু মা, আপনার যে পায়ে ব্যথা, এতটা পথ হেঁটে যেতে পারবেন আপনি? কষ্ট হবে তো। বলে হবে, কিন্তু মনে তো শান্তি পাবো যে আমি তোমার পাশে থাকতে পেরেছি। আর লাউ বিক্রি করে না হয় আমাকে মালিশের জন্য কবিরাজি তেল কিনে দিও। ঠিক আছে মা, চলুন, নয়তো দেরি হয়ে যাবে। লাউ বিক্রি করে দিনে দিনে চাষি বউ অনেকটা ধনী হয়ে গেল। চাষি একদিন বাড়ি ফিরে এলো। বউ, আপনি এসেছেন? এতদিন পর আপনার রাগ পড়লো? আমি আমার ভুল বুঝতে পেরেছি বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি চাষি, আমার কাজ ফসল ফলিয়ে বাজারে বিক্রি করা।
ব্যবসা করা নয়। যাক, দেরিতে হলেও বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। আজ থেকে লাউ গাছের দেখাশোনা আমি করব, আর আপনি সেই লাউগুলো বাজারে বিক্রি করবেন। সব হবে, তবে আমাকে দুটো খেতে দাও। আমার কাছে যা টাকা করি ছিল সব শেষ। দুদিন হয় আমি কিচ্ছু খাইনি। আসুন, ভেতরে আসুন, আমি এখন আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি জানতাম তুই ফিরবি খোকা। আমাদের সোনার টুকরো বৌমাকে সাহায্য কর। এমন চাষি বউ যেন সব ঘরে ঘরে হয়। তুই চলে যাবার পর বাতের ব্যথা, সংসার চালানোয় আমি কত অসুবিধায় পড়েছিলাম। বৌমার লাউ গাছ আমাকে আজ বাঁচিয়ে রেখেছে বাবা। আমি একটি লাউ নিয়ে বাজারে যাচ্ছি মা। আমি আর তোমাদের কোনো অসুবিধায় পড়তে দেব না। জমির দেখাশোনাও মন দিয়ে করব মা। মিনতি খুব ভালো মেয়ে রে বাবা, ওকে তুই কষ্ট দিস না। যা বাবা, দেরি করিস না, বাজারে যা। চাষি সব লাউ বিক্রি করে দুটো ব্যাগ হাতে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন তার দেখা হলো তার প্রতিবেশীর সাথে। কি ব্যাপার চাষি ভাই, তুমি দুটো ব্যাগ হাতে চললে কোথায়? মায়ের শাড়ি আর বউয়ের শাড়ি নিয়ে ঘরে ফিরছি। কি বলো? তুমি তোমার অনশন তুলে নিলে, ব্যবসা করবে না? না গো, ব্যবসার চেয়েও পরিবারের কাছে থাকা জরুরি। বিপদে পরিবার ছাড়া কেউ পাশে থাকে না। তাছাড়া ব্যবসা সবার জন্য নয়। আমার বউয়ের চাষ করা লাউ নিয়ে আমরা খুব ভালো আছি। চলি চলি। এটা কি হলো? আমি কোথায় জমি বাড়ি দখল করতে চাইলাম, এ চাষি বউ সব শেষ করে দিল। চাষি বাড়ি ফিরে তার বউকে শাড়ি উপহার দিল। বাহ, কি সুন্দর শাড়ি, কি ভালো রং, আমার খুব ভালো লেগেছে। মা বলে তুমি ঘরের লক্ষ্মী। চঞ্চলা লক্ষ্মীকে আমি বাঁধতে চেষ্টা করছি। তুমি চিরকাল এমনই থেকো। আপনাকে একটা কথা বলতে চাই। তুমি নায়র যেতে চাও? বেশ, কালই আমরা দুদিনের জন্য তোমার বাপের ভিটা থেকে ঘুরে আসব। আপনি মানুষটা সত্যিই বড্ড ভালো। তুমিও।